আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শ্রোতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা, ছাত্র জনতা আন্দোলনে নিহতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে নেওয়া হলো সিএমএম কোর্টে। বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল। এনবিআর এর নতুন চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান। দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত শহীদ আবু সাইদের আত্মত্যাগ সার্থক হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ফেসিবাদের জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি। এবং টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আর্থিক খাতের দুরবস্থার দায় কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ট্রাইব্যুনালে আসামিদের বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তদন্তে সহায়তা করবে জাতিসংঘ। এ মাসের মধ্যে ছাত্র জনতার বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে মানবতাবিরোধী অপরাধে বেশ কয়েকজনকে ফাঁসি দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, সেই আদালতেই এবার তার বিরুদ্ধেই গণহত্যার বিচার শুরু হতে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট সাভারে পুলিশের গুলিতে নিহত হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা করে সিয়ামের পরিবার। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী পলক আরাফাত, সাবেক আইজিপি মামুন, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিব, ডিবির হারুন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহতের ঘটনা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য যাদের সিকেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। এর আগে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে ওইসব হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার শুরু করা হবে দ্রুত। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আয়নাঘরে যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে, তাদেরও আইসিটিতে আসার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে। তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। পর্যায়ক্রমে সারা দেশে ছাত্র জনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন আইন উপদেষ্টা। মালিকানা হচ্ছে জনগণের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে এবার গুমের মামলার আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইজিপি শহীদুল হক, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এবং অজ্ঞাত 25 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট সোহেল রানা।
185 দিন গুম থাকা এই ভুক্তভোগী নিজেই মামলার বাদী। তার দাবি, বিএনপি নেতা সালাউদ্দিনের সাথে তাকেও গুম করা হয়। ওই সময় চোখ বেঁধে তাদের এক কক্ষে রাখা হয়। দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের এজলাসে তাদের উপস্থাপন করে 10 দিনের রিমান্ড চেয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি চলছে। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। চলে যাচ্ছি সেখানে। রানা, রিমান্ড শুনানিতে আইনজীবীরা কি বলছেন? পুনম, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই সাংবাদিকরা অপেক্ষা করছিলাম এই সিএমএম কোর্টে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে গ্রেফতারের পর আজকে কোর্টে আদালতে তোলা হবে। এই তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাব নয়, বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো এই এলাকাটি ঘিরে রেখেছেন। সন্ধ্যার 7:05 আগে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মামুনুর রশিদের কোর্টে তোলা হয়েছে এবং এই এলাকাতে 6:30 সময় প্রিজন ভ্যানে এবং কিছু মাইক্রোবাসে করে তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। তখন এইখানে যারা আইনজীবী রয়েছেন এবং সাধারণ ছাত্র রয়েছেন তারা তাদের গাড়িতে ডিম মেরেছেন। এছাড়া এখন পর্যন্ত যে রিমান্ড কিংবা অন্যান্য বিষয়ে যে শুনানির বিষয়টি এখনো আদালতে শুনানি চলছে। আদালতে শুনানি শেষ হলে আমরা আসলে পরবর্তীতে জানাতে পারবো আসলে কতদিন রিমান্ড নেওয়া হয়েছে কিংবা আইনজীবীরা কি বলছেন কিংবা সার্বিক কি অবস্থা। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গতকাল নিউ মার্কেট থানায় একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে সদরঘাট এলাকা থেকে। সালমান এফ রহমানকে প্রথমে আমরা গতকালকেই রাতে আমরা ছবি পাই, তিনি তার যে স্বাভাবিক চেহারা, যে ওনার যে দাড়ি ছিল দাড়ি কেটে উনি সম্ভবত সদরঘাটের ওই পারে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সাথে আনিসুল হক ছিলেন। তাদেরকে কোস্টগার্ডের সদস্যরা গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছিল এবং আজকে নিউ মার্কেট থানার সেই মামলায় তাদেরকে এই আদালত চত্বরে আনা হয়েছে এবং তাদের শুনানি চলছে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম এই সাবেক মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী এবং একজন প্রভাবশালী নেতাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এছাড়া আপনার আরেকটি বিষয় জানেন যে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার করা হয়েছে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত আদালতে তোলা হয়নি। এই শুধুমাত্র এই দুইজন নেতাকে এখন পর্যন্ত আদালতে তোলা হয়েছে। তো আদালতে শুনানি শেষ হলে আমরা পরবর্তীতে সার্বিক বিষয়টা আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। পুনম। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম সিএমএম কোর্ট থেকে আমাদের সহকর্মী ইয়াসিন রানার সঙ্গে। তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়তে নিজের ব্র্যান্ড ইমেজ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর বাসভবন যমুনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ নেতাদের সাথে বৈঠকে তিনি বলেন, দেশের অর্থনীতি গতিশীল রাখতে হলে গার্মেন্টস সেক্টরকে সচল রাখতে হবে। আগামী 3 বছরের মধ্যে তৈরি পোশাক খাত 100 বিলিয়নের শিল্পে পরিণত হবে বলে আশ্বাস দেন সংগঠনটির নেতারা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 19 জন পূর্ণ সচিবের মধ্যে 10 জনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মনি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব KM আব্দুস সালাম, সড়ক পরিবহন বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য সচিব পদমর্যাদার মোহাম্মদ খায়রুল ইসলাম। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন আব্দুর রহমান খান। দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত শহীদ আবু সাইদের আত্মত্যাগ সার্থক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের শুরুতে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করার পর তিনি এ কথা বলেন। পরে সম্প্রীতি সমাবেশে ফখরুল বলেন, দম্ভ, দুঃশাসন আর দুর্নীতির কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন ফেসিবাদের জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পরই ভিন্ন দিকে মোড় নেয় কোটা সংস্কার আন্দোলন। ফ্যাসিবাদের পতনের প্রতীক হয়ে ওঠেন আবু সাইদ। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বিএনপি মহাসচিব। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবু সাইদের পরিবারকে সব ধরনের সহায়তা ও পাশে থাকার কথা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, সব চক্রান্ত উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে হবে। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলেই হবে তাদের এই ত্যাগে সফল। পরে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে সমাবেশে ফখরুল বলেন, স্বৈরাচার পালালেও তার সহযোগীরা রয়ে গেছে। হত্যা, দুর্নীতির দায়ে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনারও দাবি জানান বিএনপি মহাসচিব। আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ নয়, যার ফলে এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাতিয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বন্ধুরা। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। এ সময় নেতারা বলেন, পরাজিত শক্তি আওয়ামী লীগের কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা জনগণ সফল হতে দেবে না। এরা যদি কোনো ধরনের অপচেষ্টা চালায় আমরা কঠোরভাবে তাদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা না গেলেও আইনি কাঠামোয় দৌড়ের উপর রাখা হবে। গভর্নরের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে যে খারাপ অবস্থা এর দায় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। মূল্যস্ফীতিকে বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমাতে উদ্যোগ নেওয়া হবে। রিজার্ভে আসছে তোলানি তুলে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওটাকে, আর এটাকে বাড়াতে হবে, যেটুকুই পারি চেষ্টার মাধ্যমে সেটা করতে হবে। অবশ্যই অ্যাট দ্য সেম টাইম শুধু রিজার্ভ বাড়লে হবে না, সাপ্লাই তো ঠিক রাখতে হবে, আমদানিও করতে হবে। সেই ব্যালেন্সিং জবটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট। কাগজের সংস্কার নয়, গণতন্ত্রের মূল্যবোধ জাগ্রত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের করা সংস্কারগুলো টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। সেমিনারে আমলাতন্ত্রের লাগাম টেনে ধরা, দুর্নীতির প্রতিরোধে টেকসই ব্যবস্থাপনা খুঁজে বের করা, সংস্কার কমিশন গঠনের মতো 30টির বেশি দাবি ও পরামর্শ উঠে আসে। ফজলে রাব্বির রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে দেশ। এই সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় বক্তাদের কেউ কেউ প্রশ্ন তোলেন সরকারের ধরন নিয়ে। কারো কারো পরামর্শ উঠে আসে সংবিধান সংস্কারের।
কেউ প্রস্তাব করেন বর্তমান সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান তৈরির। পার্লামেন্টারি সিস্টেমে থাকবো না, প্রেসিডেন্সিয়ালে যাবো, এগুলো ইস্যু আসবে। সংবিধান বাতিল এবং সংবিধান পুনর্লিখন, আমি বাতিল কথাটা বলতেও চাচ্ছি না, কারণ এটা আছে কিনা এটা একটা ডিবেট। সেমিনারে বিশিষ্টজনরা বলেন, মানুষকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করেছে কলুষিত আমলাতন্ত্র। তারা এখন সেবক নয়, জনগণের বোঝা। রাষ্ট্রীয় বাহিনী হয়েছে নিপীড়নের হাতিয়ার। যে প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সব জায়গায় বেতন ভাতা সুযোগ সুবিধা এত বাড়ানো হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো তো অপব্যবহার করা হয়েছে আমরা জানি। আমাদের একজন শিক্ষকের বেতন ভাতা কতটুকু? সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে দুর্নীতির কারণে। বিচার বিভাগ শুনছে না বিচার প্রার্থীর আর্জি। দুর্নীতি দমন কমিশন একচোখা। কাজেই এসব খাত সংস্কারে একটি সংস্কার কমিশন গঠনের দাবি করেন তারা। তবে রাজনীতিকে সংশ্লিষ্ট করেই এসব সংস্কারের কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই 25টা দপ্তর উনি একটা দপ্তর রাখাতে পারেন, উনি সব দপ্তরের কথা বলতে পারেন। আমরা কাগজে কি করবো, বাসায় চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা আসলে ডেমোক্রেটিক ভ্যালুস গুলো ধারণ করছি কিনা। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের তাগিদ দিল, তা যেন বিচার বিশ্লেষণ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে করা হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার কথা বলেন শিক্ষাবিদরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যতে কেউ যাতে দেশে স্বৈরাচারী সরকার গঠন করতে না পারে সেজন্য অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদের স্মরণে পদযাত্রা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারা বলেন, ছাত্র সমাজকে কেউই দমিয়ে রাখতে পারেনি ও ভবিষ্যতেও পারবে না। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। খায়রুল ইসলামের রিপোর্ট। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা। আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় ছাত্র নেতারা বলেন, সম্প্রীতির এ বাংলাদেশে সকলকে নিয়ে আমরা একসাথে বসবাস করতে চাই। যদি কেউ এই সম্প্রীতি নষ্ট করতে চায় তাহলে ছাত্ররা তা শক্ত হাতে প্রতিহত করবে। আবার যদি এই ফ্যাসিবাদের ধরিয়াই বাংলাদেশ উচ্চারিত হয়, আমাদের বুকের রক্ত দিয়া, আমাদের সমস্ত শক্তি দিয়া এই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের শত শত লাখো লাখো ছাত্র জনতা জীবন দেবে, কিন্তু এদেশে কারো আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ষড়যন্ত্রকারীদের নৌকা ছাত্ররা তীরে ভিড়তে দেবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকে হোক পাল্টা কোনো অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি, তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। এদেশে যদি আবারও কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে, ছাত্র সমাজ তা প্রতিহত করবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ চাইলে রাজনীতির বিষয়ে অবশ্যই ভাববে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার বলেন, জনগণের চাহিদার উপরে নির্ভর করছে ছাত্রদের রাজনীতিতে আসা না আসার বিষয়টি। ক্যাম্পাসে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করার আশ্বাসও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। নজিরবিহীন গণ অভ্যুত্থানে দেশে এসেছে ছাত্র জনতার বিজয়, যাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ। বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, শেখ হাসিনার সরকার পতন ঘটিয়ে সেই ইতিহাস গড়েছে ছাত্ররাই। প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনীতিতে আসছে? আমরা এটা কখনোই বলবো না রাজনীতির প্রয়োজন নেই। একটি দেশের পলিসি মেকাররা যারা সংসদে বসে আসলে পলিসি মেক করে, তারা কিন্তু রাজনীতিবিদ এক একজন। তাহলে এই তরুণ প্রজন্মকেই তো ওটির দায়িত্ব নিতে হবে। এই মেধাবী যে প্রজন্ম, তাদেরকে তো এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে হবে আজকে থেকে 10, 20, 30 বছর পরে গিয়ে। আমাদের আন্দোলনটা গড়ে উঠেছিল বাংলাদেশের
প্রথমে সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীদের চাহিদার উপরে এবং তারপরে যখন গণ আন্দোলন হলো তখন সাধারণ জনগণের চাহিদার উপরে। আমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেয়নি যে আমরা এটা করতে চাই বলে আপনারা করছেন, তা কিন্তু তারা করেননি। যদি কখনো বাংলাদেশের মানুষ চায় যে হ্যাঁ ছাত্ররাই এই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তবে আমরা সেটি নিয়ে অবশ্যই ভাববো এবং সেটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে সুস্থ রাজনীতির প্রয়োজন আছে, তবে ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি আর নয়, এখন দরকার কার্যকর ছাত্র সংসদ। বিগত বছরগুলোতে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখেছি, এটি কোনো রাজনীতির কাতারে পড়ে না। এটি হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলার একটি আস্ত কারখানা। এই ক্যাম্পাসগুলোতে আসলে নির্বাচনের মাধ্যমে, আমরা যেটাকে ছাত্র সংসদ বলে থাকি, সরাসরি স্টুডেন্টরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের প্রয়োজন মতো কাজ করতে পারবে, এক সময় তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। এই ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা কোনো প্রফিট পাচ্ছি না। ছাত্র রাজনীতি দিন শেষে ফ্যাসিস্টদের একটা ক্যাডার বাহিনী ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। তো এই কারণে পুরো বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা ছাত্র রাজনীতির ব্যাপারে কি অবস্থা নেব। আমি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেটি চান সেটাই কার্যকর হবে। ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা মনে করেন, দেশ গঠনে বড় রাজনীতিকদের পাশাপাশি তরুণরাই সক্রিয় ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে মত দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। সব বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলে দিয়ে হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করেন তারা বলেন, আর কোনোভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত হতে দেয়া যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। 3 দশকের অচল ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয় 2019 সালে। নুরুল হক নূরের নেতৃত্বে এক মেয়াদে সচল ছিল ডাকসু। এরপর 4 বছর ধরে আবার অচল ডাকসু। গত বছরের 7ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে এএসএম মাকসুদ কামাল এটিএন বাংলাকে বলেছিলেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সিদ্ধান্ত আসতে হবে সরকার থেকে। একটি নির্দিষ্ট সময়ে আমরা ডাকসু নির্বাচন দিতে চাই। 1990 সালে ডাকসুর জিএস নির্বাচিত হন খায়রুল কবির খোকন। তিনি বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই 90 সালে পতন হয় স্বৈরাচারী এরশাদের। দীর্ঘ 9 বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই গণতন্ত্র আমরা উদ্ধার করেছি। আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আর এই দেশে কোনো সামরিক জান্তা, কোনো অবৈধ অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না। মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশটা একটি উন্নত জাতি হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আমরা কন্টিনিউ করতে পারিনি। 79, 80, 81 পরপর 2 বার ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাকসু সহ সব ছাত্র সংসদে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভিপি দিয়ে একটা সমাজসেবা সম্পাদক দিয়ে বাকিগুলো কেড়ে নিয়ে গেল। তারপরে দিয়ে ভেরি অ্যালার্ট আর ইলেকশন দেওয়া যাবে না। আওয়ামী লীগ তো কোনো সময় ক্ষমতা পাওয়ার পরই বিরোধী দলে থাকতে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতা গেলে তারা কখনো গণতান্ত্রিক আচরণ করে না। বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দক্ষতার সাথে স্বৈরাচারী হতে পারেনি, কিন্তু তারাও স্বৈরাচারী আচরণ করেছে। এখন তারা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো। তবে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সেই পরিবর্তে ছাত্ররা অবশ্যই থাকতে হবে। ছাত্ররা কোনো পিছুটান থাকে না, তারা নিঃস্বার্থভাবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধকালীন অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024 বৈষম্য বিরোধী আন্দোলন, সবকটি আন্দোলনের মূলে কাজ করেছে এদেশের ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা আর কোনো রাজনৈতিক দলের ক্রিয়ানক হিসাবে কাজ করতে চান না। তাই ডাকসু সহ দেশের সব ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দেওয়ার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারেই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিকে ঘিরে শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো। সহপাঠীদের সাথে নিজেদের প্রিয় আঙ্গিনায় আবারও হৈহুল্লোড়ে মেতে উঠেছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশ কটি স্কুল ঘুরে দেখা যায় প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। দীর্ঘ ছুটি কাটিয়ে সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। 2 থেকে 3 সপ্তাহ বন্ধ ছিল। এই বন্ধের ভিতরে আমাদের কোচিং বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, বাসা থেকে বাইরে হওয়া যেত না, কোথাও খেলতেও পারতাম না, বন্ধুদের সাথে খেলি নাই, তো এতদিন অত ভালো ছিলাম না। এখন আজকে স্কুলে এসে অনেক ভালো লাগতো। আজকে স্কুলে এসে পড়ালেখা করতেছি, ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ভালো লাগতেছে। স্কুলে ফ্রেন্ডের সাথে খেলা করব, একটু পর কথাবার্তা বলছি, পড়ালেখা করছি, অনেক ভালো লাগছে। কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এর সময় শিক্ষা কার্যক্রমে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন হবে বলছেন শিক্ষক অভিভাবকরা। আসলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই, আমাদের অসম্ভব খারাপ কেটেছে। এক দেশের সার্বিক পরিস্থিতি খারাপ ছিল, আমাদের শিক্ষার্থীরা আসলে ধারাবাহিক যে পড়ার একটা সিস্টেম বা নিয়ম, এটা ব্যাহত হয়েছে। আমাদের এটা আসলে এখন এই শিখন ঘাটতি পূরণ করতে আমাদের অনেক কষ্ট হবে। কোথাও নিয়ে যেতে পারি নাই। একদিকে ছাত্র আন্দোলন ছিল, বাইরে প্রশাসনের কারফিউ জারি ছিল, সবকিছু মিলে ওরা বেশ ঘরমুখী হয়ে পড়েছিল। বাচ্চারা যেন পিছিয়ে না পড়ে এবং এই গ্যাপটা যেন তারা কাটিয়ে উঠতে পারে, সেজন্য আমরা সবসময় বাচ্চাদের সাথে যোগাযোগ রেখেছি। বিদ্যালয়গুলোতে ধীরে ধীরে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে, এমনটাই আশা শিক্ষকদের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্তের নিরাপত্তা কঠোর করতে চায় ভারত। এ বিষয়ে আলোচনা করতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে সমন্বয় বৈঠক করলেন বিএসএফ ও বিজিবির উচ্চ পদস্থ কর্তারা। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান বিজিবির 7 সদস্যের প্রতিনিধি দল। চ্যাংড়াবান্ধা সীমান্তের বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজীব গৌতম ও রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মমিনুর রশিদের উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানান বিজিবির কর্মকর্তারা। ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের অংশ নয়, তাই রাজনৈতিক আবরণ ভেঙে মুক্তভাবে ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। ব্যবসায়িক সংগঠনের নেতারা দেশের উন্নয়নের স্বার্থে দ্রুত ব্যবসায়িক সংগঠনগুলো নির্বাচন প্রয়োজন বলেও জানান। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর সারা দেশের ব্যবসায়ীদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় ব্যবসায়িক সম্মেলন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে ব্যবসার উন্নতি সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া কখনো কোনো সমাজ উন্নয়ন করে না। যদিও অর্থনীতিকে সরকার নিয়ন্ত্রণ করে বা রাজনীতি নিয়ন্ত্রণ করে, তবে এটাও বুঝতে হবে যে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো এই দুইয়ের যে একটা সম্পূর্ণ সম্পর্কতা, সেটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এ সময় দেশের নতুন বিজয়কে নস্যাৎ করতে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এমন একটা কনস্পিরেসি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যে যাতে করে আমাদের এই যে বিজয়, এই অর্জনটাকে নস্যাৎ করা, ইলেকশনটা যেন আরো দেরিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। এই সময়ে আমাদেরকে একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ব্যবসায়িক নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সেই সম্মান ফিরিয়ে আনতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 21টি আগ্নেয়াস্ত্র ও 275 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব 7। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাস গান। পরে তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করা হয়। 5 আগস্ট বন্দর নগরীর বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নি সংযোগের সময় ওইসব অস্ত্র ও গুলি লুট করা হয়। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিলে ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে জানিয়েছেন ইয়াও ওয়েন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। দিনব্যাপী ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে টানা বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আলাদা আলাদা বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার কথা জানান ব্রিটেন, চীন, সৌদি আরব, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের পলাতক নেতাদের ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় দেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ইউ মিশনের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। পলাতক নেতারা রাজনৈতিক আশ্রয় চাইলে সদস্য দেশগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় সবসময় গুরুত্ব দেয় দেশটি। অন্যদিকে সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানান ভারতের রাষ্ট্রদূত। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। পরে কূটনীতিকদের সাথে আলোচনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে দেয়া শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও কথা বলেন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ। সকালে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ও বৃহত্তর রংপুর অঞ্চলের বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের গ্রামে যান এবং আবু সাইদের মা বাবার সাথে দেখা করেন। এ সময় তারা শহীদ আবু সাইদের মা বাবার প্রতি সমবেদনা জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে ফেডারেশন নেতৃবৃন্দ আবু সাইদের কবর জিয়ারত করেন। এ সময় বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিনউদ্দিন বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, সদস্য রাশিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর 6টার দিকে শহরের আমতলা পাড়ার বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান। জানান, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের দাবি করেন জাহাঙ্গীর কবির। দেশে চলমান পরিস্থিতি ও 15 আগস্ট কর্মসূচি পালনের নির্দেশনা ছিল ওই ফোন আলাপে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওই ফোন আলাপের জেরে তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এবারে পার্টেস খেলার খবর। বর্তমান ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন সাবেক খেলোয়াড়রা। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করে জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। অন্যদিকে ডিআরইউতে একই দাবি জানান স্বর্ণজয়ী সাবেক শুটাররা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ক্রীড়াঙ্গনের চারদিকে সোচ্চার জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদ। মূলত এই ব্যানারে উপস্থিত হচ্ছেন গত 15 বছর যারা বাংলাদেশের ফেডারেশনগুলোতে সুযোগ পাননি কিংবা দূরে সরে রাখা হয়েছে এমন খেলোয়াড় ও সংগঠকরা। তাদের দাবি সব কর্মকর্তার পদত্যাগ। নতুন নির্বাচন নিয়ে ঢেলে সাজাতে হবে ফেডারেশনগুলো। এমন দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরিণী মিলনায়তনে একাত্র হন স্বর্ণজয়ী সাবেক শুটাররা। তারা বলছেন শুটিং ফেডারেশনে চলেছে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা। সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি। বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদের তীব্র সমালোচনা করে কমনওয়েলথ এবং সাফ গেমসে সোনাজয়ী সাবরিনা সুলতানা বলেন শুধুমাত্র ক্ষমতার জোরে পদ আঁকড়ে আছেন তিনি। অন্য শুটার বাদ দিয়ে সাফ গেমস করিয়েছে, তারপরে অলিম্পিক জুনিয়র অলিম্পিকে তাকে পাঠিয়েছে, তার পারফরমেন্স ছিল না, তারপরও তার ক্ষমতা বলে তার মেয়েকে পাঠিয়েছে। আমরা শুটাররা আমরা শুটিং করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা জানি কিভাবে শুটার তৈরি করতে হয়, শুটারকে কিভাবে মডিফাই করতে হয়, একটা শুটারকে কিভাবে উপরে নিয়ে যেতে পারে। অলিম্পিকে গোল পাবে এত সোজা? শুটিং ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে গত 12 বছরে সাফ গেমসে বাংলাদেশ মাত্র একটি স্বর্ণ জিতেছে উল্লেখ করে সাবেক খেলোয়াড়রা দাবি তোলেন এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। একদিনের বিশ্রাম শেষে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনে অনুশীলনে দেখা গেছে সাকিব আল হাসানকে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দলে জায়গা পাওয়া এবং দলে যোগ দেওয়া নিয়ে নানামুখী আলোচনা ছিল। যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু 30 আগস্ট। করাচি টেস্টটি হবে দর্শক শূন্য মাঠে। এক বিজ্ঞপ্তিতে পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। সাব অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ মারফুল হক জানান ভালো খেলে শিরোপা জিততে চান তারা। 18 আগস্ট সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হলো। 20 আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। একদিন বিরতি দিয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল সবুজের দল। আগামী 28 আগস্ট হবে ফাইনাল খেলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ছাত্র জনতা আন্দোলনে নিহতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে। বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ, আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল। এনবিআর এর নতুন চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান। দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত শহীদ আবু সাইদের আত্মত্যাগ সার্থক হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ফেসিবাদের জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি। এবং টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আর্থিক খাতের দুরবস্থার দায় কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে না। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজের সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।